আপনার কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সুন্দরভাবে থাকতে পারি, সেটাই হচ্ছে আল্লাহর কাছে আমরা কামনা করি। যাই হোক, আমরা আজকে ইকোনমিক থট এর 11তম লেকচারে পদার্পণ করেছি। চ্যাপ্টার 4 এ ছিলাম। চ্যাপ্টার 4 এ আমরা চ্যাপ্টার 4 নিয়ে কাজ করছি, ক্লাসিক্যাল ইকোনমিক থট। হ্যাঁ, কেউ একজন রেসপন্স করেন যে শব্দ শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। স্যার শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর দেখা যাচ্ছে তো না? স্লাইডের তো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক নো ইউ। স্যার। আজকে আমরা চ্যাপ্টার 4 ক্লাসিক্যাল ইকোনমিক থট এই চ্যাপ্টার নিয়ে কাজ করব। বুক রেফারেন্স কোন বইগুলো আমরা মূলত ইউজ করব একটু খেয়াল করি। Ball-N 1991 Economic Theory in Red Spotted Negotiation 1989 History of Economic Thought Heckler R.R. Haber History of Economic Theory and Method McGraw-Hill Sumter J.R. History of Economic Analysis Oxford University Press Snowden Braid A Modern Guide to Macroeconomics and Introduction to Completing Schools of Thought. কন্টেন্ট এই লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো আর কি কি জানতে পারবো একটু খেয়াল করি। এই লেকচারে, গত লেকচারে আমরা কোয়াজি রেঞ্জ পর্যন্ত পড়েছিলাম, এখন এই লেকচারে কোয়াজি রেঞ্জের চিত্র দিয়ে ব্যাখ্যা দেওয়া হবে এবং থিওরিটা একটু রিভিউ করা হবে। সেকেন্ড অপশন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কোয়াজি রেঞ্জ এবং ইকোনমিক রেঞ্জ, যে অর্থনৈতিক খাজনা এবং নিম যে খাজনা রয়েছে, এই দুই খাজনার মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে আমরা কাজ করব। তারপরে আসবে হচ্ছে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট উইথ ক্রিটিসিজম, রিকার্ডের যে খাজনা তত্ত্ব আছে, ঠিক আছে, সেই খাজনা তত্ত্ব নিয়ে আমরা কাজ করব এবং ক্রিটিসিজম সহ কনসেপ্ট অফ কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ, তুলনামূলক ব্যয় সুবিধাটা কি সেটা নিয়ে আমরা কাজ করব। কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ থিওরি বাই রিকার্ডো, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধার যে তত্ত্ব রয়েছে সেটা ক্রিটিসিজম সহকারে আমরা দেখব। তো কোয়াজি রেঞ্জ, আমরা আমাদের লেকচারে চলে যাই। হোয়াট ইজ কোয়াজি রেঞ্জ? ঠিক আছে, হোয়াট ইজ কোয়াজি রেঞ্জ, আমরা আমাদের লেকচারে চলে যাই। খেয়াল করি আমরা সবাই, স্বল্প মেয়াদে কিছু উপকরণের যোগান স্থির থাকে, এরূপ উপকরণের ব্যবহারের জন্য যে প্রদান করতে হয় তাকে আধা বা নিম খাজনা বলা হয়। স্বল্প মেয়াদে কিছু উপকরণের যোগান স্থির থাকে। স্বল্প মেয়াদ মানে কি? শর্ট রান। শর্ট রানটা কি জিনিস আগে একটু ডিসকাস করে নিই। Short run is a period of time when the fixed factor is remain fixed and the variable factor will keep changing. স্বল্প মেয়াদ বলতে এমন কিছু সময় বা কালকে বোঝানো হয় যেখানে উৎপাদনের স্থির উপকরণটা কি থাকবে? স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। তো ফ্যাক্টর অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণগুলো কি কি আমরা জানি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। ল্যান্ড হলো ফিক্সড ফ্যাক্টর, ক্যাপিটাল হলো ফিক্সড ফ্যাক্টর, লেবার হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর এবং এন্টারপ্রেনিউর হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর, তাই না? তো স্বল্প মেয়াদে কিছু উপকরণের যোগান স্থির থাকে, তার মানে কি 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 স্থির থাকে? ল্যান্ড স্থির থাকে, ক্যাপিটাল স্থির থাকে। তো স্বল্প মেয়াদে কিছু উপকরণের যোগান স্থির থাকে, এরূপ উপকরণের আমি এই যে ল্যান্ডের ব্যবহার বাবদ এর মালিককে যে টাকা দিতে হয় সেটাকে বলা হচ্ছে নিম খাজনা। তো দি পেমেন্ট টু
to an input which is fixed supply in the short run is called quasi-rate. So অর্থনীতিতে নিম খাজনার ধারণা অধ্যাপক এ মার্শাল প্রবর্তন করেন। তিনি মূলত মূলধন সরঞ্জামের যেমন মেশিন, বিল্ডিং ইত্যাদি আলোকে নিম খাজনার বিষয়টি ব্যাখ্যা করেন। জমির মতো স্বল্প মেয়াদে মূলধন সরঞ্জামের যোগানো অস্থিতিস্থাপক হয়। ঠিক আছে? ওই যে যেটা বললাম যে জমির মতো মূলধন সরঞ্জামের যোগানটা কি হয়? অস্থিতিস্থাপক হয়। তবে দীর্ঘমেয়াদী জমি পুরোপুরি অস্থিতিস্থাপক হলেও মূলধন সরঞ্জামের যোগান যথেষ্ট স্থিতিস্থাপক হতে পারে। হ্যাঁ? তো স্বল্প মেয়াদে বিশেষ ধরনের মূলধন সরঞ্জামের যোগান পুরোপুরি অস্থিতিস্থাপক। কেবলমাত্র চাহিদা দ্বারা এর মূলধন নির্ধারিত হয়। স্বল্প মেয়াদে বিশেষ ধরনের মূলধন সরঞ্জামের অর্জিত আয়কে মার্শাল নিম খাজনা বলা হয়। অর্থাৎ একটু খেয়াল করে নিম খাজনা বলতে কি বোঝাচ্ছেন? আমার যে আয় থাকে, মোট উপার্জিত আয়, টোটাল রেভিনিউ থেকে টোটাল ভেরিয়েবল কস্টটিকে আমি বাদ দিই। মোট উপার্জিত আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে সেটাকে বলা হয় নিম খাজনা। ঠিক আছে? তো মোট উপার্জিত আয় থেকে মোট পরিবর্তনশীল বাদ দিলে যেটা থাকবে সেটা হবে কি? নিম খাজনা। ওকে? আর আগেই বলেছি ল্যান্ড ফিক্সড ফ্যাক্টর, ক্যাপিটাল ফিক্সড ফ্যাক্টর। আর ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার, ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে এন্টারপ্রেনিউর। লেবার কেন ভেরিয়েবল ফ্যাক্টর? পরিবর্তনশীল। কেন? পরিবর্তনশীল এই জন্যই আমার অর্ডার আছে, শ্রম থাকবে। অর্ডার নাই, শ্রম থাকবে না। শ্রমিক বসার বেতন দিব কখনোই। তো এটা পরিবর্তনশীল ইনপুট বা পরিবর্তনশীল ফ্যাক্টর। ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের এন্টারপ্রেনিউরের ক্ষেত্রে এন্টারপ্রেনিউর বাড়তে পারে, এন্টারপ্রেনিউর কমতে পারে। ওকে? এখন আমি পরবর্তীতে চলে যাই, চিত্রটা চলে যাই। খেয়াল করি। চিত্রে লম্ব অক্ষে কোন দ্রব্যের দাম এবং উৎপাদন ব্যয় নির্দেশিত হচ্ছে, আর ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, ঠিক আছে, দেখানো হচ্ছে। তো মনে করি বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিদ্যমান, ফলে দ্রব্যের গড় PRAR সমান AR এটা মূল্য দ্বারা নির্ধারিত হচ্ছে। চিত্র অনুযায়ী P নট কে দ্রব্যের প্রদত্ত মূল্য বলা হচ্ছে। ঠিক আছে? SMC শর্ট টার্ম মার্জিনাল কস্ট ABC কে H বিন্দুতে ছেদ করে উপরে খেয়াল করি এই যে মার্জিনাল কস্ট উপরে উঠছে, এসএমসি এবং এবিসি রেখা দ্রব্যের স্বল্পমেয়াদী প্রান্তিক ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় নির্দেশ করে। ঠিক আছে, সমস্যা নাই। এক্ষেত্রে এবিসি রেখা দ্বারা পরিবর্তনশীল উপক্রম, এই যে এবিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, এবিসি রেখা দ্বারা পরিবর্তনশীল উপকরণ যেমন শ্রম, কাঁচামাল ইত্যাদি গড় ব্যয় সহ মূলধন সরঞ্জামে সংরক্ষণ ব্যয় প্রকাশ পায়। এক্ষেত্রে স্বল্প মেয়াদে ফার্ম MR equals to SMC অনুযায়ী H বিন্দুতে ভারসাম্যে উপনীত হয়। ঠিক আছে? স্বল্প মেয়াদে ফার্ম কোন বিন্দুতে ভারসাম্যে উপনীত হয়? এই যে এই H বিন্দুতে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে ভারসাম্য করেছি স্বল্প মেয়াদে কিভাবে? MR equals to MC কোন বিন্দুতে, আর MC রেখা MR রেখাকে নির্দেশ করে উপরে। ঠিক আছে? উপরে। সো ভারসাম্য উপনীত হলে দ্রব্যের দাম নির্ধারিত হয়, বিনিয়োগ পরিমাণ নির্ধারিত হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার আর্নিং হবে, আমার আয় হবে, অর্জিত আয় হবে ও পি নট এইচ কিউ নট, ও পি নট এইচ কিউ নট। কেন? টোটাল আয় মানে কি? 1 কেজি আলু আমি বিক্রি করছি 40 টাকা দামে, তাহলে আমার আয় হচ্ছে দ্রব্যের দাম। দাম কত? 40, পরিমাণ কত? 1, তাহলে 40 into 1 সমান কত? 40 টাকা। তো ঠিক একইভাবে এখানে দাম কতটুকু হচ্ছে? OP নট, পরিমাণ কতটুকু হচ্ছে? OP
কিউ নট, দাম ইনটু পরিমাণ ও পি নট ইনটু ও কিউ নট। তো ও পি নট এইচ কিউ নট এটা হচ্ছে আমার অর্জিত আয়। আর মোট পরিবর্তনশীল ব্যয় টিবিসি, টিবিসি নির্ণয় করতে হলে এবিসি কোন বিন্দুতে সেট করে, এন বিন্দুতে। তো এখানে দাম নির্ধারিত হয়েছে OP1, পরিমাণ নির্ধারিত হয়েছে OQ0। তাহলে আমার টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট হবে OP1 NQ0, OP1 NQ0। তাহলে আমাকে দেখি নিম খাজনা, নিম খাজনা মানে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ ছিল OP0 HQ0, এটা হলো টোটাল রেভিনিউ। আর আমার মোট পরিবর্তনশীল ব্যয় ছিল OP1 NQ0। এতটুকু। এই বড় যে আয়তন ক্ষেত্র আছে, রেক্টেঙ্গেল আছে, এই ছোট রেক্টেঙ্গেল বাদ দিলে আমার যা থাকে পি নট P1 NH বা P1 P নট HN, এটা হলো আমাদের নেম খাজনা। ঠিক আছে, এটা হলো আমাদের নেম খাজনা। একটু তাকিয়ে দেখি, বিষয়টা খুবই সোজা যদি বোঝা যায়। আর এই বিষয়গুলো তো সম্ভবত আমাদের আগে পড়া হয়ে গেছে এবং আগে পড়েছি। তো এখান থেকে যে জিনিসটা আমরা শিখতে পারলাম একটু দেখি, পি নট P1 HN। তো নিম খাজনা মানেটাকে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। টোটাল রেভিনিউ, মোট আয় থেকে মোট মোট আয় থেকে আমি মোট পরিবর্তনশীল যে ব্যয় আছে সেটা ব্যয় বাদ দিলে যা থাকে সেটাকে বলা হচ্ছে নিম খাজনা। আর অর্থনৈতিক খাজনা কি, জমি ব্যবহার বাবদ জমির মালিককে যা দিতে হয় সেটাকে কি বলা হচ্ছে, অর্থনৈতিক খাজনা। ঠিক আছে, তো এখানে আমার নিম খাজনা হচ্ছে মোট আয় হচ্ছে ওপি নট এইচ কিউ নট। কিভাবে এটা নির্ধারিত হয়? এটা নির্ধারিত হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমআর এবং এমসি প্রয়োজনীয় শর্ত। আর এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি হবে যে বিন্দুতে, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত অনুযায়ী দেখেন P = AR MR, এটা ভূমি অক্ষের সমান্তরাল এবং এমসি ডান দিকে, এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। তার মানে কি, স্লোপ অফ এমসি, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি। কারণ এমসি রেখার ডান দিকে ঊর্ধ্বগামী, আমরা জানি ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক, আর ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢালটা কত, 0। সেক্ষেত্রে 0 বেশি না ধনাত্মক বেশি? এই ভারসাম্যে উভয় শর্ত কি হচ্ছে, পালিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমার মোট আয় কিভাবে অর্জিত হবে, দাম ইনটু পরিমাণ। তো সেই ক্ষেত্রে দাম কতটুকু হবে, সেক্ষেত্রে আমাদের দাম নির্ধারিত হবে হচ্ছে ওপি নট এইচ কিউ নট, আর পরিমাণ ওপি নট হচ্ছে দাম, পরিমাণ হচ্ছে ও কিউ নট। তো ওপি নট এইচ কিউ নট হচ্ছে আমার টোটালটা মোট অর্জিত আয়। আর মোট পরিবর্তনশীল ব্যয়টা কি, এবি এর সাপেক্ষে এভারেজ ভেরিয়েবল কস্ট কোন বিন্দুতে ছেদ করছে, এন বিন্দুতে। সো এখানে দাম নির্ধারিত হয়েছে OP1, পরিমাণ নির্ধারিত হয়েছে OQ0, OP1 NQ0। এটা হচ্ছে মোট আমার পরিবর্তনশীল ব্যয়। তো মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে, এই যে বড় রেক্টেঙ্গেল থেকে ছোট রেক্টেঙ্গেল বাদ দিয়েছি, যা থাকে P1 P0 HN, এটা হচ্ছে আমাদের নেম খাজনা। ঠিক আছে, এখন আসি অর্থনৈতিক খাজনা এবং নেম খাজনার মধ্যে পার্থক্য। খাজনা ও নিম খাজনার মধ্যে নিম্নোক্ত পার্থক্য রয়েছে। প্রথমত, খাজনা স্বল্প ও দীর্ঘমেয়াদী সৃষ্টি হতে পারে। নিম খাজনা মূলত হচ্ছে শর্ট টার্ম কনসেপ্ট, দীর্ঘমেয়াদে নিম খাজনা থাকে না। তো প্রথমে একটা জিনিস শিখলাম যে আমাদের ইকোনমিক যে রেন্টটা আছে সেটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে হতে পারে, কিন্তু নিম খাজনা শুধুমাত্র স্বল্প মেয়াদে হয়, দীর্ঘমেয়াদে হতে পারে না। দ্বিতীয়ত, খাজনা মূলত জমির উর্বরা শক্তির জন্য উদ্ভব হয়। স্বল্প মেয়াদে জমির পরিমাণ স্থির ধরা যায়, ফলে কোনো জমিতে নিম খাজনার উদ্ভব হতে পারে। দীর্ঘমেয়াদে পূর্ণ প্রতিযোগিতার অধীনে কোনো ফার্মের পক্ষে
কোন ফার্মের পক্ষে অস্বাভাবিক মুনাফা উদ্বৃত্ত সৃষ্টি করা সম্ভব নয়, ফলে নিম খাজনার প্রশ্ন ওঠে না। এক্ষেত্রে প্রান্তিক জমির আগের একক সময়ের উপর খাজনা সৃষ্টি হয়, শুধুমাত্র প্রান্তিক জমির খাজনা শূন্য। তো খাজনা জমির উর্বরা শক্তির উপরে বৃদ্ধি করে জমিকে তিনটি ভাগে ভাগ করা যায়। খেয়াল আছে রিকার্ডের খাজনা কত? এক হচ্ছে, এটা আমি পড়াবো, একটা হচ্ছে উর্বর জমি, আরেকটা হচ্ছে অনুর্বর জমি বা প্রান্তিক জমি, আরেকটা প্রথমে হচ্ছে উর্বর জমি ভালো ফসল, তারপরে মিডিয়াম, এরপর হচ্ছে অনুর্বর বা প্রান্তিক জমি। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে খাজনা জমির সাথে জড়িত একটি ধারণা। নিম খাজনা জমি মূলধন দ্রব্য এমনকি শ্রম দ্বারাও প্রয়োগ করা যায়। অর্থাৎ স্বল্প মেয়াদে কোনো উপকরণের যোগান পুরোপুরি অস্থিতিস্থাপক হলে ওই উপাদান এর ক্ষেত্রে নিম খাজনার ধারণা প্রযোজ্য। খাজনা জমির সাথে জড়িত আর নিম খাজনা জমির সাথে জড়িত হবেই, তাছাড়া মূলধন এমনকি শ্রমের বেলাও প্রয়োগ করা যায়। এখন আসি আমরা রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট। খেয়াল করি, রিকার্ডো যে রেন্টের ধারণাটা দিয়েছেন, সেই রেন্টের ধারণাটা নিয়ে আমরা এখন কাজ করব। খেয়াল করি যে খাজনার বিভিন্ন তত্ত্বের মধ্যে ডেভিড রিকার্ডোর তত্ত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ। রিকার্ডোর মতে খাজনা হলো ফসলের ওই অংশ যা জমির মৌলিক এবং অবিনশ্বর ক্ষমতার জন্য মালিককে দেয়া হয়। জমির ফলন উর্বরতার উপর নির্ভর করে, এই শক্তি ব্যবহারের দাম হলো খাজনা। তো রিকার্ডো মতে যে উর্বরতার দিক দিয়ে বিভিন্ন জমির মধ্যে পার্থক্য রয়েছে, খাজনার পরিমাণ এই উর্বরতা শক্তির তারতম্যের উপর নির্ভর করে। মনে করি কোন দেশে বিভিন্ন ধরনের জমি রয়েছে, উর্বরতা অনুসারে এই জমিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিন শ্রেণীতে ভাগ করি। মনে করি প্রথম শ্রেণীর জমি চাষ করতে বিঘায় 12 মণ ধান পাওয়া যায় যেত বা চাষি নিজেই ভোগ করতো, মালিককে কিছুই দিতে হতো না। কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদা বাড়ায়, দ্বিতীয় শ্রেণীর জমিতেও চাষ শুরু হবে। মনে করি দ্বিতীয় শ্রেণীর জমিতে বিঘা প্রতি 10 মণ ধান পাওয়া যায়। এবার প্রথম শ্রেণীর জমি নিয়ে চাষীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে, কারণ দ্বিতীয় শ্রেণীর জমির তুলনায় প্রথম শ্রেণীর জমির ফলন বেশি। এই সুযোগে জমির মালিকরা দ্বিতীয় শ্রেণীর জমির তুলনায় প্রথম শ্রেণীর জমিতে যে অতিরিক্ত ফসল ফলে তা সরকারকে খাজনা হিসেবে দাবি করবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতার ফলে চাষিরাও দিতে বাধ্য হবে। তাহলে ধানের মণ যদি 200 টাকা হয়, সেক্ষেত্রে প্রথম শ্রেণীর জমিতে 200 × 12 2400 টাকা পাওয়া যাবে, আর দ্বিতীয় শ্রেণীর জমিতে 2000 টাকা পাওয়া যাবে। সো 2000 মাইনাস 2 2400 মাইনাস 2000 4000 টাকা। এটি হলো প্রথম শ্রেণীর জমির খাজনা। ঠিক আছে। এরপর লোক সংখ্যা আরো বাড়লে তৃতীয় শ্রেণীর জমিতে চাষাবাদ হবে। মনে করি তৃতীয় শ্রেণীর জমিতে বিঘা প্রতি 8 মণ ধান উৎপন্ন হয়। সুতরাং তৃতীয় শ্রেণীর জমির মোট উৎপন্ন ফসলের দাম হলো 200 × 8 1600 টাকা। ফলে তৃতীয় শ্রেণীর জমিতে খাজনার উদ্ভব হবে। তৃতীয় শ্রেণীর জমিতে খাজনা যে হবে সেটা হলো 2000 মাইনাস 1600 400 টাকা। মনে করি প্রতি বিঘা জমির উৎপাদন খরচ হলো 1600 টাকা। সুতরাং তৃতীয় শ্রেণীর জমির উৎপাদন খরচ ধানের মূল্যে সমান। এখানে কোনো উদ্বৃত্ত পাওয়া যায় না, কৃষকের খাজনা হিসেবে কিছু দিতে পারবে না। তৃতীয় শ্রেণীর জমিতে চাষ শুরু হওয়ার পরে প্রথম শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ আরো বাড়বে। এখন প্রথম শ্রেণীর জমির খাজনার পরিমাণ 2400 মাইনাস 1600 সমান 1800 টাকা। তো রিকার্ডের মধ্যে খাজনার কিভাবে উদ্ভব ঘটে তার নিচে তালিকার মাধ্যমে দেখানো হবে। একটু খেয়াল করুন চিত্রগত যে ব্যাখ্যাটা আছে, খেয়াল করুন। তো আমরা কয় ধরনের জমি দেখলাম? 3 ধরনের জমি। একটা প্রথম জমি বা উৎকৃষ্ট জমি, আর একটা হচ্ছে দ্বিতীয় জমি
মধ্যম ক্যাটাগরির জমি, একটা তৃতীয় জমি বা নিকৃষ্ট জমি, যাই হোক। তো প্রথম যে ভালো যে জমি আছে সেই জমিতে বিঘা প্রতি আমাদের উৎপাদন হচ্ছে কত 12 মণ। মণ প্রতি দাম 200 টাকা হলে 2400 টাকা উৎপন্নের দাম হয়। উৎপাদন খরচ 1600 টাকা। এটা কিভাবে করলাম? তৃতীয় শ্রেণীর যে জমিটা ছিল সেটা প্রান্তিক জমি বলা হয়। আয় ব্যয় সমান। সেজন্য সেই 16 থেকে 2400 বাদ দিলে যা থাকে সেটা হলো খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমি উৎপাদন হচ্ছে 10 মণ। মণ প্রতি দাম 200, 2000। উৎপাদন হলো 1600, 400 টাকার খাজনা। আর তৃতীয় যে শ্রেণীর জমি ওটা আয় ব্যয় সমান। সেখানে উৎপাদন খরচ যা উৎপাদনের দাম, উৎপাদন খরচ একই, খাজনা নেই। এখন এই জিনিসটাকে আমরা টোটালটাকে কি করে ফেলবো? টোটালটাকে আমরা একটা চিত্রে দেখাবো। 3টা ক্যাটাগরি জমি, একটা L1, একটা L2 আর একটা হচ্ছে L3। ঠিক আছে? তো আমরা যেটা দেখছি চিত্রে ভূমি অক্ষে ভূমি এবং লম্ব অক্ষে উৎপাদন। কিন্তু দেখি যে প্রথম ক্যাটাগরি জমিতে ও Q3 মানে এই যে 1600 টাকা উৎপাদন, 2400 টাকা যে 12 মণ ধান উৎপাদন হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এবং সেটা কোন বক্স দিয়ে দেখা হচ্ছে? ও L1। এই দেখেন চিত্রে OL অক্ষে ভূমি এবং OQ অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হলো। এই চিত্রে OL1, L1 L2, L2 L3 যথাক্রমে তৃতীয় শ্রেণীর জমি। OL1 প্রথম শ্রেণীর জমি, L1 L2 হলো তৃতীয় শ্রেণীর জমি, L2 L3 হলো তৃতীয় শ্রেণীর জমি। চিত্র থেকে দেখা যায় যে OL1 জমির উৎপন্নের পরিমাণ কতটুকু হচ্ছে? OQ3 L1 এবং L1 L2 জমি উৎপাদনের পরিমাণ হচ্ছে OBCL2 এবং তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদনের পরিমাণ হচ্ছে L2DEL3। এখন প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান এবং সেটি তৃতীয় শ্রেণীর জমি L2 L3 থেকে প্রাপ্ত উৎপন্ন, মানে এতটুকু পরিমাণ হচ্ছে আমার উৎপাদন খরচ। এই যে এতটুকু উৎপাদন মানে 1600 টাকা। তাহলে সেই ক্ষেত্রে বাকি কতটুকু থাকে? Q1 Q2 হচ্ছে OL1 জমির কি উৎবৃত্ত। ঠিক ঠিক একইভাবে L1 L2 জমির উৎবৃত্ত হচ্ছে BF বা BFCD, যাই বলি না কেন। আর তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উৎবৃত্ত নাই। ঠিক আছে? তো তৃতীয় শ্রেণীর জমি L1 L2 থেকে প্রাপ্ত ফসলের মূল্য উৎপাদন খরচের সমান। এটি প্রাচীন জমি, এতে কোনো উদ্বৃত্ত নাই, ফলে এর কোনো খাজনা নাই। কিন্তু প্রথম তৃতীয় শ্রেণীর জমিতে যে উদ্বৃত্ত শস্য উৎপন্ন হয় তার জমির মালিককে খাজনা হিসেবে দিতে হয়। এখন এখানে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব কিছু ক্রিটিসিজম রয়েছে বা সমালোচনা রয়েছে। সেই সমালোচনা নিয়ে আমরা একটু কাজ করি। প্রথমত রিকার্ডো যেটা বলেছে যে রিকার্ডো এর মতে ভূমির মৌলিক এবং অবিনশ্বর ক্ষমতার জন্য খাজনা দেয়া হয়, কিন্তু ভূমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা বলে কিছু নেই। জমির উর্বরতা কমলেও উপযুক্ত সার প্রয়োগের মাধ্যমে এর উর্বরতা কি করা যায়? বাড়ানো যায়। দ্বিতীয়ত রিকার্ডো এর মতে উর্বর জমি আগে এবং কম উর্বর জমিতে পরে চাষ হয়। একথা সত্য নয়। জমির অবস্থান কম গুরুত্বপূর্ণ নয়। যদি বলতেছি যে উনি যেটা ধারণা করে নিয়েছেন উর্বর জমিতে আমরা আগে চাষ করবো এবং কম উর্বর জমিতে পরে চাষ করবো, কিন্তু বাস্তবে এটা হয় না। সবগুলো একই সাথে শুরু হয়। আবার এই ক্ষেত্রে আমার যাতায়াত ব্যবস্থারও কিছু রাস্তা থেকে কত গ্যাসের ব্যবস্থা কেমন, সমস্ত কিছু মিলেই আমাদের চাষাবাদ করা হয়। এই ক্ষেত্রে জমির অবস্থানও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত রিকার্ডোর মতে জমির উর্বরতা ভিন্ন না হলে খাজনার উদ্ভব হয় না, কিন্তু এই কথা সত্য নয়।
সব জমি সমান উর্বর হলেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির জন্য খাজনা উৎপন্ন হয়। চতুর্থত, যে কোনো উপাদান খাজনার ন্যায় উদ্বৃত্ত আয় উপার্জন করতে পারে, সুতরাং জমির জন্য পৃথক খাজনা তত্ত্বের আলোচনা নিরর্থক। পঞ্চমত, রিকার্ডো এর তত্ত্বে প্রকৃতপক্ষে বিভেদমূলক খাজনার ব্যাখ্যা প্রদান করা হয়েছে, কিন্তু কি কারণে খাজনার উদ্ভব হয় তার ব্যাখ্যা করা হয়নি বা তার ব্যাখ্যা পাওয়া যায় না। খাজনার আসল কারণ হলো জমির চাহিদার তুলনায় জমির যোগান অল্প, আর সবশেষে রিকার্ডোর মতে খাজনা দাম নির্ধারণ করে না, এটি ফসলের দাম দ্বারা নির্ধারিত হয়। জমির যে কোনো ব্যবহারের দিক থেকে বিচার করলে রিকার্ডোর এই ধারণা বলা হয় মিথ্যা প্রমাণিত করা। ঠিক আছে, তো আমরা 3 ধরনের জমি দেখলাম রিকার্ডের মধ্যে। উৎকৃষ্ট জমি, উর্বর জমি, তারপর কম উৎকৃষ্ট জমি, এরপর হচ্ছে প্রান্তিক জমি বা নিকৃষ্ট জমি। ঠিক আছে, এরপর আসি কনসেপ্ট অফ কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটা কি? ঠিক আছে, দেখেন, ধরা যাক পণ্যের উৎপাদন স্থির, উৎপাদনের পরিমাণটা স্থির থাকবে কিন্তু উৎপাদন ব্যয় ভিন্ন। ডেভিড রিকার্ডো পণ্যের ব্যয় শ্রম ঘন্টা হিসেবে বিবেচনা করে তুলনামূলক ব্যয় সুবিধা। দেখেন, এখানে একটা টেবিল দেওয়া আছে, দুইটা দেশ দেওয়া আছে, এবি, এক একক এক্স পণ্য 8, এখানে 12, 8 ঘন্টা এক্স পণ্য উৎপাদনে 8 ঘন্টা সময় লাগে, বিদেশের এক্স পণ্য উৎপাদনে 12 ঘন্টা সময় লাগে, এদেশের ওয়াই পণ্য উৎপাদনে 9 ঘন্টা সময় লাগে, বিদেশে ওয়াই পণ্য উৎপাদনে 10 ঘন্টা সময় লাগে। সো টেবিল থেকে দেখা যায় এক একক এক্স দ্রব্য উৎপাদনের জন্য এদেশের প্রয়োজন 8 ঘন্টা শ্রম সময়, বিদেশের প্রয়োজন 12 ঘন্টা শ্রম সময়। ঠিক একইভাবে ফলে এক্স পণ্য উৎপাদনে বিদেশের তুলনায় এ দেশের দরকার, ঠিক আছে, এক্স পণ্য উৎপাদনে বিদেশের তুলনায় এ দেশের দরকার 8/12 into 100% is 67%। কিভাবে? এ দেশের দরকার, এ দেশের টোটাল যদি আমি কম্পেয়ার করলে হবে এই যে এক একক উৎপাদন করতে এ দেশে লাগে 8, এ দেশের লাগে 12, তাহলে 8/12 into 67%। ঠিক একইভাবে ওয়াই পণ্য উৎপাদনে এ দেশে প্রয়োজন বিদেশে কত শ্রম, দেখেন এ দেশে প্রয়োজন 9/10। এখন শ্রম সময় বিবেচনা করলে এক্স পণ্য উৎপাদনে এ দেশের তুলনামূলক পণ্য ব্যয় সুবিধা আছে বলা যায়। শ্রম সময় তুলনা করলে কেন এখানে কম সময় লাগছে। ঠিক আছে, এখন ঠিক একইভাবে উভয় পণ্যে বিদেশের তুলনায় এ দেশের তুলনামূলক শ্রম সময় বেশি লাগে। কেননা দেখেন, এক্স পণ্য উৎপাদনে এ দেশের তুলনায় বিদেশের প্রয়োজনীয় শ্রম সময় কত? 12/8 into 100 আর 10/9 into 100%। তাহলে বিদেশের এক্স পণ্য উৎপাদনের শ্রম সময় লাগে 150% আর ওয়াই পণ্য 111%। এখন ওয়াই পণ্যের ব্যয় অসুবিধা কম হওয়ায় এর উৎপাদন ওয়াই পণ্যের, এখন দেখেন এক্স পণ্যে কত 150, ওয়াই পণ্যে কত 111, তাহলে ওয়াই পণ্যের তুলনামূলক ব্যয় সুবিধাটা কম হয়, বিদেশের পক্ষে আপেক্ষিক ব্যয় সুবিধা বলা, ওয়াই পণ্য উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা আছে বলা যায়। সুতরাং দুই পণ্যের মধ্যে যে পণ্য উৎপাদনে আপেক্ষিক কম শ্রম সময় লাগে তার বেলায় তুলনামূলক সুবিধা আছে বলা যায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছি? ব্যাপারটা আমি একটু আরেকটু ক্লারিফাই করতে চাচ্ছি। দুইটা দেশ আমি শ্রম ঘন্টা হিসেবে কাজ করছি, এখানে শ্রম ঘন্টা হিসেবে যখনই কাজ করছে, এখানে এক একক এ দেশের এক্স পণ্য উৎপাদনে 8 ঘন্টা শ্রম লাগে, বি দেশে লাগে 12 ঘন্টা। ঠিক এ দেশে ওয়াই পণ্য উৎপাদনে লাগে 9 ঘন্টা, বিদেশে ওয়াই পণ্য উৎপাদনে লাগে 10 ঘন্টা। কারণ তুলনামূলক ব্যয় সুবিধা বা কত পার্সেন্ট শ্রম বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে 8/12 into 100%, 67%। এখানে
শ্রম সময় লাগে, আর ওয়াই পণ্য উৎপাদনে 9/10, 9/10 ওয়াই পণ্য উৎপাদনে 9/10 90% শ্রম সময় লাগে। ঠিক আছে, এখন শ্রম সময় আমরা যদি বিবেচনা করি তাহলে এক্স পণ্য উৎপাদনে এই দেশে তুলনামূলক ব্যয় সুবিধা আছে বেশি, যেহেতু কম সময় শ্রম লাগছে। ব্যাপারটা হচ্ছে ঠিক বিদেশের ক্ষেত্রে ওয়াই দ্রব্যে কম সময় শ্রম লাগে। ঠিক আছে, ঠিক একইভাবে উপকরণের পরিমাণ স্থির এবং পণ্য উৎপাদনের ভিন্ন ধরে আপেক্ষিক ব্যয় সুবিধা দেখানো হলো। হ্যাঁ, সবাই নাম এবং পুনরুদ্ধারটা চ্যাট বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, একটু খেয়াল করি বাংলাদেশ এবং নেপাল। আমরা ধরি একদিনের শ্রম দিয়ে বাংলাদেশ 20 একক পাট উৎপাদন করে অথবা ধান উৎপাদন করলে 50 একক উৎপাদন হয়। নেপাল হচ্ছে 10 একক পাট এবং 20 একক ধান উৎপাদন হয়। টেবিল থেকে দেখা যায় যে একদিনের শ্রম নিয়োগ করলে নেপাল 10 একক পাট উৎপাদন করতে পারে আর বাংলাদেশ পারে 20 একক। এবং পাট উৎপাদন করলে বাংলাদেশ নেপালের তুলনায় দ্বিগুণ দক্ষ বলা যায়। বিকল্পভাবে বলা যায় যে বাংলাদেশে এক পাট উৎপাদন করতে গেলে 1/20 দিন শ্রমের প্রয়োজন হয়, যে 10/20, আর নেপালের প্রয়োজন হয় 1/10 দিন শ্রম। সুতরাং শ্রম বিবেচনা করলে পাট উৎপাদনে নেপালের তুলনায় বাংলাদেশের শ্রম সময় কম লাগে। ঠিক আছে, ঠিক ধান উৎপাদনের বিবেচনা করলে দেখা যায় যে একদিনের শ্রম দ্বারা 20 একক, নেপাল একদিনের শ্রম দ্বারা 20 একক, বাংলাদেশ পারে 50 একক। ফলে ধান উৎপাদনে বাংলাদেশ নেপালের তুলনায় 2.5 গুণ দক্ষ বলা যায়। আবার প্রতি একক ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সময় বিবেচনা করা যায়। এক্ষেত্রে 1 একক ধান উৎপাদনের জন্য নেপালের প্রয়োজন 1/20 দিনের শ্রম এবং বাংলাদেশের প্রয়োজন 1/50 দিনের শ্রম। এটা 1/50 দিন আর 1/20 দিন। ধান উৎপাদনে বাংলাদেশের তুলনায় নেপালের 2.5 গুণ সময় বেশি প্রয়োজন। তো এখন দেখা যাচ্ছে যে উভয় পণ্য উৎপাদনে বাংলাদেশ দক্ষ হলেও ধান উৎপাদনে দক্ষতা সর্বোচ্চ। এই যে এখান থেকে আমরা দেখছি এখানেও সুবিধা অর্জন করে, এখান থেকে এই দুইটার ভিতরে কোনটাতে বেশি সুবিধা অর্জন করে? ধান উৎপাদন। বাংলাদেশ ধান উৎপাদন আর নেপাল থেকে তারা কি করবে? পাটটা আমদানি করবে। তো আবার উভয় পণ্য উৎপাদনে বাংলাদেশের তুলনায় নেপাল অদক্ষ হলেও পাট উৎপাদনে অদক্ষ, আপেক্ষিক কম। ফলে এর উৎপাদনে নেপালের তুলনামূলক বা আপেক্ষিক ব্যয় সুবিধা রয়েছে। ঠিক আছে, এখন আমরা যে থিওরিটা আলোচনা করব সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্সড আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রিকার্ডো তুলনামূলক ব্যয় সুবিধা। খেয়াল করি, ডেভিড রিকার্ডো যুক্তি দেন যে পরম ব্যয় সুবিধা ছাড়াও আপেক্ষিক ব্যয় সুবিধার কারণে লাভজনক বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে হতে পারে। এই প্রসঙ্গে তিনি নিম্নোক্ত অনুভূতির আশ্রয় নেন। উপকরণ সমূহ একটা দেশের অভ্যন্তরে গতিশীল, আন্তর্জাতিক পর্যায়ে গতিশীল নয়। উৎপাদন ক্ষেত্রে শ্রমের মূল্য প্রযোজ্য, শ্রমগুলো সমজাতীয়, পণ্যের গড় ব্যয় স্থির, পরিবহন ব্যয় শূন্য, বাণিজ্যের উপরে কোনো বিধি নিষেধ নাই, শ্রম পূর্ণ নিয়োগ বিরাজমান, রুচি ও উৎপাদন কৌশল প্রদত্ত। আর তুলনামূলক ব্যয় সুবিধা ও বাণিজ্য একটু খেয়াল করি। রিকার্ডো বলেন আপেক্ষিক ব্যয় সুবিধার সর্বোচ্চ বা ব্যয় অসুবিধা ন্যূনতম এমন সব পণ্য কোনো দেশের বিশেষায়ন করা উচিত। তার মধ্যে বাণিজ্যের প্রয়োজনীয় শর্ত হলো আপেক্ষিক ব্যয় সুবিধা পরম ব্যয় সুবিধা নয়। সো বাণিজ্য লাভজনক কিনা তা নির্ণয়ের জন্য বিভিন্ন দেশের আভ্যন্তরীণ ব্যয় অনুপাতের মধ্যে তুলনা করতে হবে। একটু খেয়াল করে, বাণিজ্য বিশ্লেষণের জন্য রিকার্ডো প্রতিটি পণ্যের উৎপাদন স্থির এবং শ্রম ব্যয় ভিন্ন ধরে নেন। তিনি এই বিষয়ে পর্তুগাল ও ইংল্যান্ডে যে উদাহরণ দেন তা নিচে। 1 একক মদ উৎপাদনে পর্তুগাল লাগে 80 ঘন্টা শ্রম আর কাপড় উৎপাদনে 90, আর ইংল্যান্ডে মদ উৎপাদনে লাগে 120 ঘন্টা শ্রম আর কাপড় উৎপাদনে 100। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মদ ও কাপড় উৎপাদনে ইংল্যান্ডের তুলনায় পর্তুগালে পরম ব্যয় সুবিধা রয়েছে। তবে আপেক্ষিক সুবিধা বিবেচনা করলে দেখা যায় যে মদ উৎপাদনে পর্তুগালের সবচেয়ে বেশি সুবিধা রয়েছে, কারণ 1 একক মদ উৎপাদনের জন্য ইংল্যান্ডের প্রয়োজনীয় শ্রমের 67 ভাগ, কিভাবে 80/120 ইনটু 100 সবসময় 67%। কাপড় উৎপাদনে 90/100 ইনটু 100 সমান, একটু আগে আমরা দেখছি 90/100 ইনটু 100 কত হচ্ছে 90%, তাই না? তো ইংল্যান্ড কি করবে?
পর্তুগাল কি করবে? মদ উৎপাদন করবে এবং রপ্তানি করবে। পক্ষান্তরে ইংল্যান্ড কি করবে? 120/80 ইনটু 100 আর 100/90 ইনটু 100। সেক্ষেত্রে ইংল্যান্ডের কাপড় উৎপাদনে আপেক্ষিক ব্যয়ের সুবিধাটা কম, মানে আপেক্ষিক ব্যয় অসুবিধাটা মদের তুলনায় কম। সো ইংল্যান্ড যেটা করবে এই কাপড়টা উৎপাদন করবে, রপ্তানি করবে। এছাড়াও রয়েছে যে দেখেন যেটা বলেছি, যা বলেছি এখানে একই কথা বলছে। সুতরাং পর্তুগাল ইংল্যান্ড থেকে কাপড় এবং ইংল্যান্ড পর্তুগাল থেকে মদ আনতে হবে। আর বাণিজ্য লাভ, রিকার্ডো বাণিজ্য লাভ শ্রম সময়ের আলোকে বিচার করলে ইংল্যান্ড যদি এক একক কাপড়ের বদলে এক একক মদ পর্তুগাল থেকে আমদানি করতে পারে তবে 20 ঘন্টা শ্রম বাঁচবে, কারণ দেশের অভ্যন্তরে এক একক মদ ইংল্যান্ডের 120 ঘন্টা শ্রম সময় দরকার, আবার পর্তুগালের 10 ঘন্টা শ্রম বাঁচবে। এই যে বাণিজ্য থেকে লাভ, এই বিষয়টা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা করেছে। ঠিক আছে, রিকার্ডো বাণিজ্য লাভ মানে গেইনস ফ্রম ট্রেড শ্রম সময়ের আলোকে বিচার করেন। ইংল্যান্ড যদি এক একক কাপড়ের বদলে এক একক মদ পর্তুগাল থেকে আমদানি করে, এই যে দেখেন এক একক কাপড়ের বদলে এক এক মদ আমদানি করে ইংল্যান্ড, হ্যাঁ, এক একক কাপড়ের বদলে এক একক মদ আমদানি করতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে আমার কয় ঘন্টা শ্রম বাঁচবে? 20 ঘন্টা। কিভাবে? এই যে দেখেন, ঠিক আছে, ইন্টারনালি ক্ষেত্রে 100 আর 120 20 ঘন্টা, তাই না? ঠিক ঠিক একইভাবে, কারণ দেশের অভ্যন্তরে এক এক মদ উৎপাদনে ইংল্যান্ডের 120 ঘন্টা শ্রম দরকার, আবার পর্তুগালে 10 ঘন্টা শ্রম বাঁচবে। এখন আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখতে পারি। দেখেন দুটি দেশ আই এবং রোমান আই রোমান দুটি পণ্য x1 x2 উৎপাদন করতে পারে, নির্দিষ্ট পরিমাণ শ্রম দেয়া। নাম্বার 2 দেশ ওবি পরিমাণ x1, এটা আগে পড়েছে, ওবি পরিমাণ x1 ও বি পরিমাণ x1, ও বি পরিমাণ x1 এবং ও এ পরিমাণ x2 উৎপাদন করতে পারে। নাম্বার 1 দেশ ওডি পরিমাণ x1 এবং ও সি পরিমাণ কি করতে পারে? x2 পণ্য উৎপাদন করতে পারে। চিত্র অনুযায়ী বলা যায় যে উভয় পণ্য উৎপাদনে দ্বিতীয় দেশের পরম ব্যয় সুবিধা আছে, কারণ ও বি is greater than OD, এই OD এর থেকে OB টা বড়, so OB is greater than OD এবং OA is greater than OC, OA is greater than OC। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুটোকে সমান AB এর সমান্তরাল করে CD আঁকবো, CD আঁকবো এবং CD এর সমান্তরাল করে C1 D আঁকবো। এটা ছিল ব্যয় সুবিধার কারণে, ঠিক আছে, আঁকা হচ্ছে। এক্ষেত্রে একটু দেখি, এক্ষেত্রে আমরা যে জিনিসটা আমরা দেখছি, দেখেন এক্ষেত্রে সিডি প্রাইমের ঢাল, এই যে সিডি প্রাইমের ঢাল থেকে বোঝা যায় যে এক্স পণ্য উৎপাদনে আই দেশের আপেক্ষিক সুবিধা রয়েছে। সিডি প্রাইমের ঢাল থেকে বোঝা যায় যে এই এক্স পণ্য উৎপাদনে আপেক্ষিক কি রয়েছে? সুবিধা রয়েছে, কারণ x2 পণ্য ওসি পরিমাণ তৈরি না করে একই শ্রমের সাহায্যে তার পক্ষে ওডি প্রাইম পর্যন্ত x1 তৈরি করা সম্ভব, ঠিক আছে। তো এই যে চিত্রের যে ব্যাখ্যাগুলো আছে একটু দেখবো, না হলে সেকেন্ড দিন আমি এখান থেকে শুরু করব, এই চিত্রটা আরো ক্লারিফাই করে ব্যাখ্যাটা আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে ক্রিটিসিজম আছে, কিন্তু যে কোনো সময় আমাদের কেটে যেতে পারে। যদি কোনো জায়গায় আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে এখনই নক দেন, তাহলে আমি ওই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিতে পারবো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ঠিক আছে। আর এই চিত্রের ব্যাখ্যা আরো ক্লারিফাই করে দেবো ইনশাআল্লাহ আগামী দিন, ঠিক আছে। যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন, কোনো জায়গায় বুঝতে যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। আমি মাইক ওপেন করে দিচ্ছি। কারো সমস্যা আছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিউট করেছে রে। জি হ্যাঁ। স্যার, না স্যার
নেই। আচ্ছা স্যার শোনা মিউট যাচ্ছে। রেসপন্স করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি ওপেন